বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে রীতিমতো হাইকোর্ট দেখিয়ে দিল মালয়েশিয়া ও চীন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবার পর প্রথম বিদেশ সফর হিসেবে তারেক রহমান যান মালয়েশিয়া, আর সেখান থেকেই দ্বিতীয় সফরে যান চীনে। একে তো প্রথম বিদেশ সফর, তার উপরে বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতায় চীন ও মালয়েশিয়ার কাছে বাংলাদেশের চাহিদা ছিল অনেক বেশি। কিন্তু চীন ও মালয়েশিয়া থেকে একটু কিছু তো দূরে থাক, কিছুই আদায় করতে পারেনি তারেক রহমান। বলতে গেলে দুই দেশ থেকেই খালি হাতে ফিরেছেন তিনি। আর তার এই ব্যর্থতা যত দিন যাবে ততই তাকে ভোগাবে। কারণ এই ব্যর্থতা শুধু একটি ব্যর্থতা না, কারণ এই ব্যর্থতার মধ্য দিয়ে তারেক রহমান একুল ওকুল দুই কুলি হারিয়েছেন। কিন্তু সেটি কিভাবে, সেটি জানবো। তবে সবার আগে আমাদের জানতে হবে মালয়েশিয়া ও চীনে তারেক রহমান কতটা ব্যর্থ। প্রথমে শুরু করা যাক মালয়েশিয়া দিয়ে। গত 21 জুন তারেক রহমান সস্ত্রীক তার প্রথম বিদেশ সফর হিসেবে মালয়েশিয়ায় যান। দুদিনের সেই সফরে তারেক মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠক করেন। তারেক রহমানকে গার্ড অফ অনারও দেওয়া হয়। কিন্তু এগুলো তো সাধারণ কূটনৈতিক শিষ্টাচার। নিশ্চয়ই তারেক রহমান এত টাকা ও সময় ব্যয় করে মালয়েশিয়া শুধু গার্ড অফ অনার নেবার জন্য যাননি। নিশ্চয়ই তার কোনো স্পেসিফিক উদ্দেশ্য ছিল। সরকারের পক্ষ থেকে অবশ্য জানানো হয় আইটিসি, জ্বালানি, অবকাঠামো, জনশক্তি, হালাল শিল্প, কৃষি প্রক্রিয়াজাতকরণ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, প্রতিরক্ষা, ডিজিটাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর, এই সেই হ্যান ত্যান আবি জাবি আল বাল সাল নানান কথা বলেছে। কিন্তু এগুলো আসল উদ্দেশ্য না। আসল উদ্দেশ্য ছিল একটি, আর সেটি হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার আবার বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের পর সবচেয়ে বেশি শ্রমিক যে দেশে কাজ করে তা হলো মালয়েশিয়া। বর্তমানে মালয়েশিয়ায় বাংলাদেশের 8 থেকে 9 লক্ষ শ্রমিক কাজ করছে। শুধু তাই নয়, মালয়েশিয়ায় যত বিদেশি শ্রমিক কাজ করে তাদের মধ্যে সবচেয়ে বেশি 37% বাংলাদেশি। তাই স্বাভাবিকভাবেই মালয়েশিয়া বাংলাদেশের রেমিটেন্সের একটি অন্যতম উৎস। গত বছর মানে 2024-25 অর্থ বছরে মালয়েশিয়া থেকে রেমিটেন্স এসেছে $2.8 বিলিয়ন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বর্তমানে বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ মালয়েশিয়ার এই শ্রমবাজার পুরোপুরি বন্ধ। মালয়েশিয়া বাংলাদেশ থেকে আর কোনো শ্রমিকই নিচ্ছে না। আসলে রিক্রুটিং এজেন্সিদের দুর্নীতি, সিন্ডিকেট ও নানা কারণে মালয়েশিয়া 2024 সাল থেকে আবারও বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছে। জি, আমি আবারও বলেছি এই জন্য যে মালয়েশিয়া এই প্রথমবার বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করলো না। এর আগেও আরো 4 বার মালয়েশিয়া বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দেয়। প্রতিবারই বাংলাদেশ সিন্ডিকেট ভেঙে দেবার প্রতিশ্রুতি দিয়ে মালয়েশিয়াকে কনভিন্স করে। কিন্তু এবার তারেক রহমান সেটিও করতে ব্যর্থ হলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমের সঙ্গে বৈঠকে শ্রমবাজার পুনরায় চালু, অভিবাসন ব্যয় কমানো, দালাল চক্রের প্রভাব দূর করা এবং অনিবন্ধিত বা কারাবন্দী বাংলাদেশি শ্রমিকদের বৈধ কাঠামোর আওতায় আনার অনুরোধ জানান। কিন্তু তারেক রহমানের কোনো অনুরোধেই মন গলেনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের। তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, শ্রমিকদের শোষণ কোনোভাবে সহ্য করা হবে না। মালয়েশিয়া শ্রমিক পাঠাতে হলে বাংলাদেশের নিয়োগ প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক। তার মানে একদম পরিষ্কার, আপাতত মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য বন্ধই থাকছে। প্রধানমন্ত্রী তারেক রহমান পুরোপুরি ব্যর্থ। কিন্তু এই ব্যর্থতা ঢাকতে তো হবে, কারণ আর যাই হোক সরকার কখনো কোন ব্যর্থতা স্বীকার করে তাই সামনে নিয়ে আসা হয় আমার বন্ধু মহাজাদু জানে। তারেক রহমানের মালয়েশিয়া সফর উপলক্ষে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের হাবিব ওয়াহিদের এই গান ব্যবহার করে একটি ভিডিও ছাড়ে। আর যাই কোথায়, সরকারের চালা চামুন্ডা প্রোপাগান্ডা মেশিন কাঁধে নেমে পড়ে। তারা দেখায়, তারা বলে, আহা আহা হা হা, মালয়েশিয়ায় গিয়ে তারেক রহমান কি জাদু করলো, আনোয়ার ইব্রাহিম তার প্রেমে একদম মুগ্ধ, তাকে নিয়ে গান বানালো, আহা কি সম্মান, মালয়েশিয়ায় গিয়ে তারেক রহমান একদম সবকিছু জয় করে ফেলেছে। আল্লাহ, আর কত কিছু দেখতে হবে। হোক, আপনারা যদি সেরকম মনে হয় তাহলে বলবো কংগ্রাচুলেশন, কিন্তু আমার কাছে এটি ব্যর্থতা। মালয়েশিয়া তাও ঠিক আছে, কিন্তু চীনে যা হলো তা আসলে রীতিমতো কলঙ্ক। দেখুন, তারেক রহমানের চীন সফরের মূল উদ্দেশ্য ছিল 3টি। 1, চীনা বিনিয়োগ আনা, 2, বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি, আর 3, চীনের সাথে তিস্তা ব্যারেজ চুক্তি।
প্রথমে আসা যাক চীনা বিনিয়োগ প্রসঙ্গে। গত 10 বছর ধরে চীন বাংলাদেশের সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ। 2019 থেকে 2024 সাল পর্যন্ত চীন বাংলাদেশে $4.38 বিলিয়ন বিনিয়োগ করেছে। কিন্তু 2024 সালের পর থেকে বাংলাদেশ চীনে $1 বিনিয়োগ করেনি, আর এটি বাংলাদেশের জন্য এক বড় সমস্যা। চীন বাংলাদেশে বিনিয়োগ ছাড়াও অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার। বর্তমানে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $19 বিলিয়ন। চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হলেও বাংলাদেশের এখানে ক্ষতি বেশি, কারণ চীনের সাথে বাংলাদেশের বাণিজ্যিক ঘাটতি বিশাল। বাংলাদেশ চীন থেকে প্রায় $18 বিলিয়ন পণ্য আমদানি করে, বিপরীতে রপ্তানি করে মাত্র $1 বিলিয়ন, মানে ঘাটতি $17 বিলিয়ন। চীন সফরের আগে সরকার থেকে প্রোপাগান্ডা চালানো হয় চীন নাকি তারেক রহমানের জন্য টাকার বস্তা নিয়ে বসে আছে। তারেক রহমান চীনে গেলেই হু হু করে বাংলাদেশে আসতে থাকবে চীনা বিনিয়োগ। শুধু তাই নয়, চীনা বিনিয়োগ আকৃষ্ট করার জন্য বিশ্ব বাটপার পিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বিনিয়োগ সম্মেলনও করে। প্রধানমন্ত্রী তারেক রহমান তাতে অংশও নেয়, কিন্তু কাজের কাজ গোড়ার আন্ডা, কিছুই হয়নি। $1 বিনিয়োগ আসেনি। বিনিয়োগ তো বাদ দিন, চীন বাংলাদেশের সাথে বড় কোনো ধরনের বাণিজ্যিক চুক্তিও করেনি। এদিকে তিস্তা ব্যারেজ নিয়ে সরকারের বিভিন্ন লোকজন অনেক লাফালাফি করেছিল। তারা বলেছিল চীন নাকি তিস্তা ব্যারেজের জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে, তারেক রহমান যাবার সাথে সাথে তিস্তা চুক্তি হয়ে যাবে। তারা আরো বলার চেষ্টা করেছিল কিসের ভারত, আমরা ভারতকে দেখিয়ে দিব তাদের আমাদের কোনো দরকার নেই। দেখুন, বাংলাদেশে ভারতের দাদাগিরির কমুক এটি আমিও চাই, কিন্তু বাস্তবতায় আসতে হবে। আপনাকে বাস্তবতা বুঝতে হবে। চীন বাস্তব ধর্মী দেশ, তারা আমার আপনার মতো আবেগ দিয়ে চলে না। তাই খেয়াল করলে দেখতে পাবেন এই সফরে তিস্তা ব্যারেজের কোনো চুক্তি হয়নি। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে জানানো হয় তিস্তা ব্যারেজের প্ল্যানিং স্টেজ থেকে শুরু করে যেখানে প্রয়োজন চীন বাংলাদেশকে টেকনিক্যাল সাপোর্ট প্রোভাইড করবে, মানে আরো বড় ঘোড়ার ডিম, মানে কিছুই না। তো এই চীন সফর থেকে বাংলাদেশের প্রাপ্তি কি? প্রাপ্তি সান্ত্বনা স্বরূপ চীনের প্রধানমন্ত্রীর সাথে 13টি সমঝোতা স্মারক সই। আপনারা যারা সমঝোতা স্মারককে অনেক বড় করে দেখেন তাদের জন্য বলে রাখি, সমঝোতা স্মারকের কোনো ভিত্তি নেই, এটি একটি কার্টেসি মাত্র। যদিও সরকার থেকে বলা হয়েছে চীন নাকি বাংলাদেশকে ব্রিক্স যুক্ত করার জন্য ইতিবাচক ভূমিকা রাখবে, কিন্তু সেটি তো অনেক পরের ব্যাপার। বর্তমানে কি পেয়েছে একরাশ অপমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তারেক রহমান তাও লাল গালিচা সংবর্ধনা পেয়েছিলেন, কিন্তু চীনে তিনি তাও পাননি। উল্টো তারেক রহমানকে ট্রেনে করে দাভোস থেকে বেইজিং এ পাঠানো হয়েছে। তা নিয়ে আর কি বলবো, বলতে লজ্জা লাগে। এছাড়াও বেইজিং এ এসে তারেক রহমান যে খুব উষ্ণ সংবর্ধনা পেয়েছে তা বলা যাবে না। তাকে যেভাবে বরণ করা হয়েছিল তা ছিল অত্যন্ত দৃষ্টিকটু। এরপর গতকাল চীনের প্রধানমন্ত্রী ও আজ প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে তারেক রহমানের যে সাক্ষাৎ হলো তা ছিল একদমই সাদামাটা। এত সাদামাটা সংবর্ধনা সাম্প্রতিক সময়ে অন্য কোন দেশের রাষ্ট্রপ্রধান পেয়েছে কিনা তা আমি মনে করতে পারছি না। সত্যি কথা বলতে এটি দেখে আমার খুব কষ্ট হয়েছে, কারণ আর যাই হোক, তারেক রহমান যখন বিদেশে যায় তখন সে শুধু আমাদের দেশের প্রধানমন্ত্রী না, সেই বাংলাদেশ। তাকে অপমান করার অর্থ হচ্ছে পুরো বাংলাদেশকে অপমান করা। কিন্তু কথা হচ্ছে চীন এমনটা কেন করলো? আসলে এর প্রধান দুটি কারণ আছে। প্রথম কারণটি হচ্ছে আমেরিকার সাথে করা বাণিজ্য চুক্তি। বাংলাদেশ আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি করেছে সেই চুক্তিতে কি আছে চীন খুব ভালো করে জানে। চীন জানে আমেরিকার কথার বাইরে বাংলাদেশ এক চুলও নড়তে পারবে না। বাংলাদেশের নাটাই আসলে আমেরিকার হাতে, আর এর জন্যই চীন বাংলাদেশে কোনো ধরনের বিনিয়োগ করবে না, কোনো ধরনের সম্পর্ক স্থাপন করবে না। আরো মজার বিষয় হচ্ছে এটি তারা লুকিয়েও রাখেনি। তারেক রহমানের চীন সফর নিয়ে চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম গ্লোবাল টাইমস 23 জুন একটি প্রতিবেদন প্রকাশ করে, যার শিরোনাম রহমানস ভিজিট উইল বুস্ট ক্লোজার চায়না বাংলাদেশ